নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের সংলাপ নিয়ে। উৎপল দত্তের টিনের তলোয়ার, যা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকার বিরোধী নাটকের অভিনয়ের জন্য সরকারের নাট্য নিয়ন্ত্রণ আইন জারি করা, এই সব প্রেক্ষাপটগুলোকে মাথায় রেখে সেদিনের নাট্যকর্মীরা, যারা থিয়েটারের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাতীয়তা বোধের একটা বিকাশ ঘটাতে চেয়েছিলেন, পরাধীনতার যন্ত্রণাকে উন্মোচন করে দিতে চেয়েছিলেন, ইংরেজ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের নগ্ন স্বরূপটাকে জনসমক্ষে আনতে চেয়েছিলেন, মানুষের মধ্যে একটা প্রতিবাদের ভাষা জোগাতে চেয়েছিলেন, সেই থিয়েটার তথা নাট্যকর্মীদের সেই অবদানকে শ্রদ্ধা জানিয়েই উৎপল দত্ত লিখেছিলেন তার টিনের তলোয়ার নাটক। যে নাটকের মধ্যে গ্রেট বেঙ্গল অপেরা, তাকে কেন্দ্র করে একটা বলা যেতে পারে সেদিনের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, নাটকের অভিনয়, একদিকে বেনিয়া, মুসুদ্দি, ব্যবসাদার, আমাদের বীরকৃষ্ণ দার মতো মানুষেরা যারা থিয়েটারটাকে ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালনা করে, তারা চায় না ইংরেজ সরকারকে চটিয়ে দিতে, তাই তারা চায় সদবার একাদশীর মতো নাটক অভিনীত হোক, পৌরাণিক নাটক অভিনীত হোক। কিন্তু বেনি বাবু আর কি, যে বেনি মাধব চাটুর্যে, তাঁর মধ্যে রয়েছে প্রতিবাদের ভাষা। এ নাটকের মধ্য দিয়ে তিনি পরাধীনতার যন্ত্রণাকে তুলে ধরতে চান। একই সঙ্গে বসুন্ধরার মধ্যেও সেই একই ভাবনা রয়েছে, কিন্তু তারা পারেন না, কারণ তাদেরকে তো থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে হবে। ইংরেজ বিরোধী নাটক অভিনয় করলে বাবু অর্থাৎ বীরকৃষ্ণ তার থিয়েটার বন্ধ করে দেবেন, সরকার নাটকের কণ্ঠরোধ করবেন। তো এই যে একটা টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে তারা শেষ পর্যন্ত নিজেদের অন্তরের ইচ্ছাটাকে গোপন রেখে তারা সদবার একাদশীর মহড়া দেয়। কখনো বা তারা কাশ্মীরের যুবরাজের নাটককে নিয়ে লেখা নাটক ময়ূরবাহন অভিনয় করে, যে নাটকের অভিনয় বা যে ধরনের নাটক সম্পর্কে অভিনয় সম্পর্কে আমাদের প্রিয়নাথ বাবু থেকে শুরু করে ম্যাথর মথুর পর্যন্ত প্রশ্ন তোলে, যে নেকাপড়াশে যে টিনের তলোয়ার সাজিয়ে নিয়ে এই ধরনের ছেলে মানুষের করার কি দরকার। প্রিয়নাথ পর্যন্ত বলে যে নিজেদেরকে মানে বেনি মাধব বাবুকে বলেন যে আপনারা তো থিয়েটারের জন্য আপনাদের যে কর্মপ্রয়াস, আপনারা যেভাবে যে ধরনের নাটক অভিনয় করেন তাতে ওই মালিক বীরকৃষ্ণ দাঁড় কথা মতো চলেন, নিজেকে তো তার কাছে বিকিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তো এই ধরনের কথা তাদেরকে সহ্য করতে হয়, বেনি মাধব বাবুকে কিংবা দলের অন্যান্যদেরকে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাবো যে সকলে তো আর ইচ্ছে মতো পারে না। বেনি বাবু তিনিই তো এই থিয়েটারের প্রধানতম কর্ণধার, প্রধানতম অভিনেতা এবং নাট্য শিক্ষক। ফলে তাকে থিয়েটার থেকে বাঁচানোর জন্য অন্তরের দেশাত্মবোধকে, স্বাধীনতার আকাঙ্ক্ষাকে, ইংরেজ সরকার বিরোধী নাটক অভিনয়ের সুপ্ত ইচ্ছাটাকে গোপন রাখতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি পারেন না। তিতুমির নাটকের তিতুমির চরিত্রের সংলাপ তিনি উচ্চারণ করে ফেলেন দর্শক আসনে ইংরেজকে দেখে, ল্যাম্বার্টকে দেখে। তো এই যে নাটক, যা একটা সময়কে তুলে ধরে, সেদিনের নাটক বা থিয়েটারের সরকার বিরোধী যে ভূমিকা, বৈপ্লবিক চেতনা সঞ্চারে সেদিনের থিয়েটারের যে ভূমিকা, ইংরেজের শত রক্তচক্ষুকে উপেক্ষা করেও শেষ পর্যন্ত যে নাটকের মধ্য দিয়ে জাতীয়তাবোধের বিকাশ বা চেতনাকে জাগিয়ে তোলার চেষ্টা, সেই বিপ্লবী ভূমিকাটাকে শ্রদ্ধা রেখেই উৎপল দত্ত টিনের তলোয়ার লিখছেন। এখন এই নাটকের সংলাপ কেমন আমাদেরকে মনে রাখতে হবে, যে টিনের তলোয়ার নাটকের সংলাপ বলতে গেলে আগে উৎপল দত্তের নাটকের সংলাপ কেমন সেটা একটু একেবারে দু এক কথায় যদি আমরা একটু জেনে নিই। যে উৎপল দত্তের নাটকের সংলাপ মানে আমরা জানি যে তার নাটকের সংলাপের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তার দর্শকদের চেতনার কাছে একটা সারা জায়গায়, বিবেকের কাছে একটা সারা জায়গায়, চাঁচা ছোলা ভাষায় সে পারে আমাদের অন্তরকে উদ্বোধিত করতে, আমাদের বিবেকের কাছে একটা আঘাত হানতে, আমাদের সুপ্ত সত্তা যা ঘুমিয়ে রয়েছে সেই সত্তাকে জাগিয়ে তুলতে, বিবেকটাকে জাগিয়ে তুলতে তাকে নাড়া দেয় উৎপল দত্তের সংলাপ। কারণ বেক্টের দর্শনে বিশ্বাসী উৎপল দত্ত তো নাটকের মধ্য দিয়ে সমাজ বদল চেয়েছিলেন, নিজেকে প্রোপাগান্ডিস্ট বলতেন, থিয়েটারের মধ্য দিয়ে তিনি সমাজ বদলাতেই তো চেয়েছিলেন। ফলে তাঁর নাটকের সংলাপ যে একটু চাচাছোলা হবে, একটু বলিষ্ঠ একটা উচ্চারণ হবে, টিনের তলোয়ার নয় ইস্পাতের তলোয়ারের মতো যে তার একটা ধারালো ভূমিকা থাকবে, জোরালো ভূমিকা থাকবে, এই কথা বলাই বাহুল্য। সেই সংলাপ প্রয়োজনে চড়া কম্পাঙ্কে উচ্চ স্তরে উঠতে পারে, আবার সেই সংলাপও কিন্তু কখনো কখনো হাসি ঠাট্টা কৌতুকের পরিবেশও রচনা করতে পারে। আবার সেখান থেকেই
সে যে কতখানি ওপরে উঠে আসতে পারে, প্রতিবাদের ভাষা হতে পারে, সবটাই আমরা উৎপল দত্তের বলা যেতে পারে সামগ্রিকভাবে তার যে কোনো নাটক সম্পর্কেই কথা সত্য, টিনের তলা নাটকের মধ্যে আমরা কিন্তু সেই প্রেক্ষাপটটাই, সেই বিষয়টাই লক্ষ্য করব যে সেই নাটক কেমন করে তার সংলাপের মধ্য দিয়ে এক একটা নাট্যদ্বন্দ্বকে তৈরি করে, নাট্য পরিস্থিতিকে তৈরি করে। ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে সেই নাটক। সেই নাটকের মধ্যে কেমন করে উৎপল দত্ত কোনো না কোনো চরিত্রের আধারে সেই সংলাপ দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটা তীক্ষ্ণ শ্লেষ বিদ্রুপের খোঁচা হানেন। আবার কখনো কখনো সেই সংলাপ কত চমৎকারভাবেই পারে হাসি ঠাট্টা কৌতুকের সেই মুহূর্তগুলোকেও তৈরি করতে। টিনের তলার নাটকের সংলাপ নিয়ে আমরা এবার যদি একটু দেখি আলাদা করে, তাহলে বলতে হয় যে সংলাপের কাজ কি? সংলাপের কাজ হচ্ছে একটা নাট্যদ্বন্দ্বকে পরিস্ফুট করা, চরিত্রগুলোকে বিকশিত করা। একটা নাটক যা মঞ্চে অভিনীত হয়, উপন্যাস বা ছোট গল্প বর্ণনাত্মক হয়, আর নাটক হয় সংঘটনাত্মক, অর্থাৎ নাটক মঞ্চে অভিনীত হওয়ার জন্যই লেখা হয় প্রাথমিকভাবে। ফলে একটি নাটক যেহেতু মঞ্চে অভিনীত হয়, তাই সেখানে বর্ণনার কোনো জায়গা থাকে না। চরিত্ররা সরাসরি মঞ্চে এসে নাটকটাকে আমাদের সামনে তুলে ধরে, অর্থাৎ তারা একটা বাস্তব জীবনে যেমনভাবে ঘটনাগুলো ঘটে সেইভাবেই তারা আমাদের কাছে মঞ্চে হাজির হয়। ফলে তারা একটি কাহিনীকে যখন আমাদের কাছে তুলে ধরে, তখন সেই কাহিনীটা তাদের মধ্য দিয়ে, তাদের আচার আচরণ থেকে শুরু করে তাদের যে মুখের সংলাপ, সেটার মধ্য দিয়ে আমাদের কাছে উঠে আসে। ফলে যেহেতু নাটক মঞ্চে অভিনীত হয়, তাই সেখানে বর্ণনার জায়গা থাকে না, সেখানে সরাসরি একজন বলা যেতে পারে লেখকের ভূমিকা থাকে না। সরাসরি সেই নাটকের মধ্যে অংশগ্রহণ করবেন, তিনি মঞ্চের বর্ণনা দিতে পারেন, সেই মতো ডেকোরেশন থাকতে পারে, কিন্তু বাকি পুরো নাটকটা, ঘটনাটা আমাদের কাছে উঠে আসে পাত্রপাত্রী চরিত্রদের সংলাপের উপর ভর করে। সংলাপের উপর ভিত্তি করেই নাট্যদ্বন্দ্বগুলো তৈরি হয়, নাট্য মুহূর্তগুলো তৈরি হয় এবং নাট্য কাহিনীটা তৈরি হয়। অর্থাৎ সংলাপ নাটকের প্রাণ, যেহেতু নাটক একটি অভিনয় নির্ভর শিল্পকলা এবং নাটকের মধ্যে জীবনটাকে সংঘটনাত্মক রূপে দেখানো হয়, বর্ণনাত্মক রূপে নয়। এবার দেখা যাক টিনের তলা নাটকের মধ্যে চরিত্রানুযায়ী সেই সংলাপ কতখানি পারফেক্ট হয়েছে, কতখানি যথাযথ হয়েছে। এক্ষেত্রে প্রথমেই যে চরিত্রটির কথা বলতে হয়, আমরা দু একটি চরিত্র ধরে আগে বিষয়টা একটু বুঝে নেব, তারপর অপরাপর অন্যান্য ক্ষেত্রগুলো নিয়েও সংলাপের ভূমিকা সম্পর্কে কথা বলবো। বেণীমাধব বাবুর কথায় যদি আসি, বেণীমাধব চাটুর্যে এই গ্রেট বেঙ্গল অপেরার প্রধানতম অভিনেতা এবং নাট্য শিক্ষক। তো তার সংলাপে আমরা কি দেখব? তার সংলাপে আমরা দেখব যে তিনি মনে করেন যে তিনি সব পারেন। তিনি নাট্য শিক্ষক এবং নাট্য শিক্ষক হিসেবে তিনি বিশ্বকর্মার সমান, তিনি স্রষ্টা ব্রহ্মার সমান। তার হাতে তাল তাল মাটি থেকেও মূর্তি তৈরি হয়। যে নিতান্ত এই অভিনয় জানে না, সেও অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই যে তার পাড়াটা, তিনি যে বাংলার গ্যারিক সমান, তিনি যে গিরিশচন্দ্রেরই ছায়া, অর্থাৎ তাঁর হাতে যে কেউ অভিনেত্রী হয়ে উঠতে পারেন তার শিক্ষা গুণে, সেই যে তাঁর যে ক্ষমতাটা, সেটার সম্পর্কে একটা গর্ববোধ, একটা আত্ম সচেতনতা, একটা বলা যেতে পারে নিজের প্রতি তার যে বিশ্বাস, সেটা কিন্তু আমরা তার সংলাপের মধ্যে লক্ষ্য করতে পারি। যেমন আমরা যখন দেখতে পাবো যে সে কেমন করে তিনি আমাদের ম্যাথর মথুরের সঙ্গে কথোপকথন প্রসঙ্গে তিনি নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে আমি বাংলার গ্যারিক, ইন্ডিয়ান মিরর পত্রিকা জানেন? তখন ম্যাথর বলছে না, সে পত্রিকা আমার অ্যাক্টর দেখে বলেছে বাংলার গ্যারিক। কই গ্রেট ন্যাশনাল থিয়েটারের অর্ধেন্দু মুস্তাফিকে তো বলেনি। যাক, আমি ওই বেঙ্গল অপেরার দলের মাস্টার। এই যে নিজের সম্পর্কে ম্যাথরের কাছে তিনি বলছেন আমি বাংলার গ্যারিক, এই যে গ্যারিকের সঙ্গে নিজেকে তুলনা করা, অর্থাৎ নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে, নিজের অভিনয় শিক্ষক হিসেবে দক্ষতা সম্পর্কে এই যে আত্মবিশ্লেষণ, কিংবা অন্যত্র আমরা দেখতে পাবো প্রিয়নাথের কাছে সে বলছে, তিনি বলছেন কিন্তু আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি তাল তাল মাটি নিয়ে জীবন্ত প্রতিমা গড়ি, আমি একদিক থেকে ব্রহ্মার সমান, আমি দেবশিল্পী বিশ্বকর্মা। এই যে বর্ণনার ঢঙে নিজের সম্পর্কে বলে যাওয়া কথাগুলো, এগুলো কিন্তু বেণীমাধব বাবুর যে বলা যেতে পারে আত্মসচেতনতা, নিজের প্রতি বিশ্বাস, নিজের জন্য গর্ববোধ, সেই জায়গাটাকে তুলে ধরে। অর্থাৎ তিনি যে একজন প্রকৃত অভিনেতা, পাশাপাশি একজন নাট্য শিক্ষক, এবং নাট্য শিক্ষক হিসেবে তাঁর হাতে পড়ে ওই ময়নার মতো অভিনেত্রীরাও যে অভিনেত্রী হিসাবে, ময়নার মতো মেয়েরা যারা বলা যেতে পারে সবজি বিক্রেতা, তাদের গানটুকু শুনে তার ভালো লাগে, তার গানটুকু শুনেই তাকে তিনি থিয়েটারে আসে যোগ দেবার কথা বলেন, এবং তারপর তাঁর অভিনয় শিক্ষায় সে শঙ্করী হয়ে উঠতে পারল।
এই যে তার পাড়াটা, সেটা কিন্তু তার কথা দিয়ে, তার সংলাপ দিয়ে তার সেই নিজের প্রতি তার যে বিশ্বাসের জায়গাটাকে কিন্তু প্রকাশ করে। অর্থাৎ এখানে বেনিবাবুর এই সংলাপ কিন্তু তার নিজের প্রতি যে বিশ্বাস, আস্থা, নিজের প্রতি তার যে গর্ববোধ নিজের সম্পর্কে, সেটাকে কিন্তু প্রকাশ করে। সংলাপ চিনিয়ে দেয় একটি চরিত্রের নিজের প্রতি তার যে ভাবনা, তার বিশ্বাসের জায়গাটাকে। আবার এই বেনিবাবুর আরও কিছু সংলাপ ধরলে আমরা বুঝতে পারবো যে কেমন করে সংলাপ একটা চরিত্রকে রক্ত মাংসের চরিত্র করে তোলে, ডাইনামিক ক্যারেক্টার করে তোলে। মাল্টি ডাইনামিক বললেও ভুল হবে না, বেনিমাধববাবু কিন্তু এই নাটকে একটা মাল্টি ডাইনামিক ক্যারেক্টার, যার বলা যেতে পারে যোগদান, অবদান এই গ্রেট বেঙ্গল অপেরার সঙ্গে থাকার দরুন নানা দিক থেকে। তিনি একই সঙ্গে গ্রেট বেঙ্গল অপেরার ভালো চান, সেই দলটি ভালোভাবে থাকুক। শুধুমাত্র দেশপ্রেমে নাটক অভিনয় করতে গিয়ে দলটা উঠে যাবে ইংরেজ সরকারের শাসানিতে, এটা তিনি চান না, কিংবা মালিক বীরকৃষ্ণ দার শাসানিতে। তাই তাকে সে কথাও ভাবতে হয়। আবার তার অন্তরের মধ্যে সুপ্ত দেশপ্রেমও রয়েছে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভাবায়। আবার তিনি কি করছেন না, থিয়েটারের জন্য আমাদের ময়নাকে বীরকৃষ্ণ দা রক্ষিতা করছেন। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আবার তার মধ্যে যে একটা পিতার সত্তা রয়েছে, ময়নাকে সে পিতার মতো, ময়নাকে সে পিতা হিসাবে মেয়ের প্রতি একজন পিতার যে ভালোবাসা, ময়নাকে সে তিনি যে মেয়ের মতো ভালোবাসেন, সেই জায়গাটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আমরা কিছু সংলাপ যদি ধার নিই নাটকটি থেকে, তাহলে বুঝতে পারবো যে কেমন করে এই চরিত্রটার মধ্যেকার যে নানা স্তর পরম্পরা, দ্বন্দ্বের নানা মাত্রা, একই সঙ্গে বহু সত্তা যুগপৎ কাজ করছে, এবং প্রত্যেকটা সত্তা এক একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এক এক রকমভাবে তার ভেতরের রক্ত মাংসের সত্তাটাকে, তার ভেতরের যন্ত্রণাটাকে, তার দ্বন্দ্বটাকে কীভাবে প্রকাশ করে। সে যে একটা সত্যি, তিনি যে সত্যি মাল্টি ডাইনামিক ক্যারেক্টার, সেটাকে কিন্তু প্রকাশ করছে। আমরা কয়েকটি সংলাপ যদি তুলে ধরি, যেমন দেখা যাক যে এক জায়গায় যখন বীরকৃষ্ণ দাবি করেছেন যে ময়নাকে না পেলে তিনি থিয়েটার তুলে দেবেন, এই অবস্থায় বেনিবাবু তাতে রাজি হয়ে যাচ্ছেন। তখন বসুন্ধরা বলছেন, যাকে ময়না ঘেন্না করে তার সঙ্গে জোর করে গাছছড়া বেঁধে দেওয়ার চেয়ে মেয়েটাকে মেরে ফেললেই পারো। নিজের মেয়ে হলে এ কাজ করতে পারতে না বাবু। তখন বেনিমাধব বলছেন, পারতাম, নিশ্চয়ই পারতাম, থিয়েটারের জন্য সব করতে পারি, করে এসেছি, করে যাব। বীরকৃষ্ণ বলেছে ময়নাকে পেলে সে থিয়েটার গড়ে দেবে। ময়নার মতো মূলধন আমার হাতে থাকতে এত বড় দাও ছেড়ে দেব? এই যে কথাগুলো, যে ময়না তার কাছে মূলধনের মতো, ময়নাকে একটা বলা যেতে পারে উপঢৌকন দিয়ে, ময়নাকে দিয়ে ময়নার বিনিময়ে তিনি থিয়েটারটাকে বাঁচাতে চাইছেন। এই জায়গায় বেনিমাধব বাবুকে আমাদের মনে হতে পারে অত্যন্ত স্বার্থপর, কিন্তু মনে রাখতে হবে যে এটাই তার পরিচয় নয়। এই স্বার্থপরতা কিসের জন্য? তিনি কি নিজের জন্য করছেন? না, তিনি একই সঙ্গে নিজের জন্য করছেন, সকলের জন্য করছেন। তিনি থিয়েটারটাকে ভালোবাসেন, এর মধ্যে তার থিয়েটার পাগল সত্তাটা কাজ করছে। যে কোনো মূল্যে তিনি তার থিয়েটারটাকে ভালোবাসেন, থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে চান, এবং সেই বাঁচিয়ে রাখতে চাওয়ার মধ্যে তার নিজের স্বার্থ জড়িয়ে, একই সঙ্গে এই থিয়েটারের সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকা, প্রত্যেকটা মানুষের পেটের কথা, সেটাও কিন্তু জড়িয়ে আছে, যে থিয়েটারটা বন্ধ হলে তারা যাবে কোথায়। তাই তো আমরা দেখতে পাবো যে কথায় কথায় তিনি শুধুমাত্র এই প্রসঙ্গেই নয়, তিনি প্রিয়নাথ, যিনি বলা যেতে পারে দেশাত্মবোধক নাটক লিখতে চায়, সেই দেশাত্মবোধক নাটক তিনি কখনো অভিনয় করতে চান না, কারণ এই ধরনের নাটক অভিনয় করলে না মালিক পক্ষ থিয়েটার বন্ধ করে দেবে, সরকার মেনে নেবে না। তাই তো দেখা যায় প্রিয়নাথের নাটক পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে বেনিমাধবকে বলতে শোনা যায়, শালা লেখে ভালো। ওই দেশপ্রেম জেগেই শালা সর্বনাশ হলো। এই যে দেশপ্রেমের নাটক তিনি সহ্য করতে পারছেন না, অথচ আমরা দেখতে পাবো নাটকের শেষে তিনি তো তিতুমির নাটকের সংলাপ আওড়াতে থাকেন দর্শক আসনে ল্যাম্বার্টকে দেখে। শতবার একাদশী নিমচাঁদের সংলাপ ভুলে, সংলাপ সরিয়ে তিনি তিতুমিরের সংলাপ আওড়াচ্ছেন। এই যে তার পাড়াটাই আসলে তার প্রকৃত পরিচয়, কিন্তু তিনি পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে পারেন না। তাই তো তিনি এই প্রিয়নাথ যে তিতুমির নাটক লিখছে, তার নাটক যার মধ্যে বারবার দেশপ্রেমের কথা আছে, সেই নাটক পড়ে তিনি বলেন, শালা লেখে ভালো, ওই দেশপ্রেম জেগেই শালা সর্বনাশ হলো। এই যে লেখে ভালো, অর্থাৎ নাটকটা তার ভালো লাগে তার, কিন্তু তিনি এই ধরনের নাটক অভিনয় করতে পারেন না পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে। ফলে একজন দেশপ্রেমী বলা যেতে পারে, যার দেশপ্রেম যার মধ্যে লুকিয়ে রয়েছে,
সেই থিয়েটার প্রেমী মানুষটা যার মধ্যে দেশপ্রেম আছে, দেশপ্রেমের নাটক তিনি অভিনয় করতে চান কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য পারেন না, তার ভেতরে সেই দ্বন্দ্বটা কিন্তু এরকমই বিচিত্র সংলাপের মধ্য দিয়ে বারবার ঘুরে ফিরে আসে। তিনি একদিকে বলেন শালা লেখে ভালো, আবার অন্যদিকে বলেন ওই দেশপ্রেম জেগেই শালা সর্বনাশ হলো। অর্থাৎ দেশপ্রেমের নাটক পড়তে গিয়ে তার নাটকের বিষয় তাঁকেও ছুঁয়ে যায়, কিন্তু এই ধরনের দেশপ্রেম তার মন ছুলেও তিনি যেন বারেকের জন্য আবার সচেতন হয়ে বলেন ওই দেশপ্রেম জেগেই শালা সর্বনাশ হলো। অর্থাৎ এই ধরনের নাটক যে করা যাবে না, পারিপার্শ্বিক পরিস্থিতি যে সেটাকে কখনোই পারমিট করে না, এই জায়গাটা কিন্তু খুব চমৎকার ধরা পড়ে। এছাড়া আমরা আরও বেশ কিছু দিক দেখব, যেমন যে কথা একটু আগেই বলছিলাম যে তিনি তার নিজের প্রতিভা সম্পর্কে খুব সচেতন। তাই বসুন্ধরা যখন বলেন যে অর্ধেন্দু শেখর আমার গুরু, জিভের জড়তা কাটানোর জন্য মধুসূদনের কবিতা বলাতেন, বলবো কি সে কবিতা, তখন বেণীমাধব বলেন না, অর্ধেন্দু অভিনয়ের কি জানে। এই যে অর্ধেন্দু শেখর সম্পর্কে তার ব্যঙ্গোক্তি, এটার মধ্য দিয়েও কিন্তু তার নিজের প্রতিভার প্রতি যে বলা যেতে পারে বিশ্বাস, তার যে একটা অহংকার বলি অহংকার, কিন্তু প্রকৃত শিল্পী তিনি, সেই অহংকার তো ব্যর্থ অহংকার নয়, সে অহংকার তো অর্থহীন নয়, কিন্তু অহংকারের থেকেও এর মধ্যে তার একটা গর্ববোধ, একটা বলা যেতে পারে প্রতিভার প্রতি তার যে ভালোবাসা, নিজের প্রতিভা সম্পর্কে সচেতনতা, সেটাই কিন্তু আমাদের বেশি করে আমাদের কাছে সেই আবেদনটাই ধরা পড়ে। নিছক একে অহংকার বললে ভুল হবে, হয়তো অহংকারী সত্তাও তার মধ্যে কিছুটা আছে, কিন্তু সেই অহংকারী সত্তা যখন কারো পক্ষে ক্ষতিকারক নয়, তখন নিঃসন্দেহে সেটা তার কাছে আমাদের কাছে তার তরফ থেকে এটা তার একটা গর্বের জায়গা, তার বলা যেতে পারে নিজের সম্পর্কে, নিজের শিল্পী সত্তার প্রতি তার ভালোবাসা, তার শ্রদ্ধার জায়গা, এবং তিনি নিজেকে সম্মান করেন, সেই জায়গাটা কিন্তু প্রকাশিত হয় যে তিনি তার নিজের প্রতিভা সম্পর্কে সচেতন, তার সেই প্রতিভা নিয়ে একটা গর্ববোধ রয়েছে। আবার আমরা দেখতে পাবো যে কথাটুকু, যে আমরা একটু আগেই যে সংলাপটা পড়ছিলাম, যেখানে বসুন্ধরা তাকে বললেন যে নিজের মেয়ে হলে কি পারতে বাবু এইভাবে মেয়েটাকে বেঁচে দিতে, তখন তিনি বলছেন যে পারতাম, থিয়েটারের জন্য সবই পারি, এত বড় একটা মূলধন থাকতে। এই কথা যিনি বলছেন তাকে খুব স্বার্থপর থিয়েটার প্রেমী মানুষ বলে মনে হয়, যে থিয়েটারের জন্য একজন মানুষ এতটা করছেন, এর মধ্য দিয়ে তার একটা বলা যেতে পারে স্বার্থপরতার একটা জায়গা, যে কথা বলছিলাম, কিন্তু সেই স্বার্থপরতা তার ব্যক্তি স্বার্থপরতা নয়, একই সঙ্গে গোটা দলের প্রত্যেকটি সদস্যের স্বার্থের দিকটাও তিনি দেখেছেন। এবং এখান থেকে আরও একটা জায়গা আমাদের কাছে খুব উঠে আসে, সেটাও কিন্তু খুব চমৎকার জায়গা, যে আরেকটি প্রসঙ্গে বসুন্ধরার সঙ্গে কথোপকথন প্রসঙ্গে আমরা দেখতে পাবো এই বেণীমাধব বাবুকে আরেকটি কথা বলতে, যেখানে যখন বসুন্ধরা বলেন ওদের দুজনের মধ্যে আমার কি একটা স্বপ্ন যেন বাসা বেঁধেছিল ক্যাপ্টেন বাবু, সে বাসাটা ভেঙে গেল। এই যে ওদের দুজন, অর্থাৎ প্রিয়নাথ আর আমাদের বলা যেতে পারে ময়না, পরস্পরকে ভালোবেসেছিল, কিন্তু থিয়েটারের স্বার্থে বেণীবাবু আমাদের ময়নাকে তুলে দিচ্ছেন বীরকৃষ্ণদার হাতে। তাই ময়না এবং প্রিয়নাথকে নিয়ে যে স্বপ্নটা তার মা স্বরূপ বসুন্ধরা দেখেছিল, সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার জন্য যে আফসোস, যে খেদ বেদনা তিনি প্রকাশ করছেন, তাই দেখে বেণীমাধবকে একটি চমৎকার কথা বলছেন, এখানে কেউ নেই, তাই চুপি চুপি বলি তোমায় ময়না শুধু আমার মেয়ের মতো নয়, আরও কিছু, নইলে ওই বাউন্ডুলে বদমাইশ ওই প্রিয়নাথের ওপর কেন এত রাগ হয় বলো তো আঙুর, শালাকে পেলে এই যে জায়গাগুলো, অর্থাৎ তাই চুপি চুপি বলি তোমায় ময়না শুধু আমার মেয়ের মতো নয়, আরও কিছু। যে ময়নাকে তিনি ভালোবাসেন, মেয়ের থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু তারপরেও কেন মেয়েকে তিনি তুলে দিলেন এই বীরকৃষ্ণদার হাতে, এর জন্য দু রকমের তো একটা দাবি রয়েছে। একদিকে রয়েছে কি না, একদিকে তাকে থিয়েটারটাকে বাঁচাতে হবে, বীরকৃষ্ণদার থিয়েটার বন্ধ করে দেবেন ময়নাকে না পেলে, ফলে এতগুলো মানুষের পেটের কথা, অভিনয়ের কথা, অভিনয়কে ঘিরে তাদের স্বার্থের কথা, সবটাই তাকে ভাবতে হচ্ছে। আবার একই সঙ্গে এই যে তিনি বলছেন যে ময়না শুধু আমার মেয়ের মতো নয়, আরও কিছু, একজন বাবা তিনি সবসময় চান তার মেয়েকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করতে। বীরকৃষ্ণদা উপযুক্ত পাত্র নয়, কিন্তু কোথাও যেন আমাদের কাছে মনে হয় যে এই বেণীমাধব বাবুর কাছে আর কোনো অপশান নেই, প্রিয়নাথ বাবু আর বীরকৃষ্ণদা এই দুইজন যেন পাত্র। ফলে বীরকৃষ্ণদাকে ময়না ভালোবাসে না ঠিকই, কিন্তু যদি বীরকৃষ্ণদাকে ময়না মেনে নেয়, তার রক্ষিতা হতে সে রাজি হয়, তাহলে কি হয় না, থিয়েটারটা বাঁচে। অন্যদিকে বীরকৃষ্ণদার অর্থের অভাব নেই, টাকা পয়সা গাড়ি বাড়ি সব রয়েছে, সেখানে রাজরানীর মতো হয়ে থাকবে। প্রত্যেক পিতাই তো চায় তার মেয়ে একটি রাজ পরিবারে যাক, যেখানে সে রাজরানী হয়ে থাকবে এবং যেখানে
এমন কোনো পাত্র, সে যতই তাকে ভালোবাসুক তার মেয়েকে, কিন্তু সেই পাত্র যদি চালচুলোহীন হয়, যে প্রিয়নাথ একজন ইয়ং বেঙ্গল গোষ্ঠীরই সদস্য বলা চলে, যাকে তার পরিবার থেকে উৎখাত করা হয়েছে, সেরকম চালচুলোহীন আস্তাবলে কাজ করা একটি ছেলেকে কখনোই উপযুক্ত পাত্র হিসাবে কোনো মেয়ের পিতা কখনো ধার্য করতে পারেন না। ফলে এই রকম পাত্রের হাতে মেয়েকে তুলে দেবার কথা কি ভাবতে পারেন তিনি? তাই তো তিনি বলেন, নইলে ওই বাউন্ডুলে বদমাইশ ওই প্রিয়নাথের উপর কেন এত রাগ হয় বলো তো আঙুর? এই যে বাউন্ডুলে বলে যাকে তিনি বিশ্বাস করেন, সেই প্রিয়নাথের হাতে মেয়েকে তুলে দেওয়া যায়? তার থেকে বীরকৃষ্ণদার কাছে গেলে সে মেয়ের অন্তত তার মনের খোরাকটুকু না মিললেও তার একজন ভালোভাবে বাঁচতে গেলে যে টাকা পয়সা, যে ঘর গাড়ি বাড়ি প্রয়োজন, সবটুকু সে পাবে। উপরন্তু তার কাছে গেলে সে নাটকটাও করতে পারবে, কারণ বীরকৃষ্ণ তার কথা দিয়েছেন যে ময়নার অভিনয়কে তিনি বন্ধ করে দেবেন না, অন্যদিকে থিয়েটারটাও বাঁচবে। আর এখানেই আমরা দেখতে পাবো যে একজন জাত অভিনেতা হিসাবে বেণী মাধববাবুর যে নিজস্ব ধ্যান ধারণা, সেটা কতখানি আমাদের প্রচলিত ধ্যান ধারণা এবং সংস্কারের ঊর্ধ্বে। তিনি তথাকথিত সতীত্বের সংস্কার মানেন না। তার কাছে মানুষের বেঁচে থাকাটা, তার যা কিছু ভালোবাসা, যা কিছু ভালো লাগা, সেই ভালো লাগা, তার সেই শিল্পী সত্তা, তার কাছে যেটা তার জীবনে ধ্যান জ্ঞান পবিত্র তীর্থক্ষেত্রের মতো, পুণ্যভূমির মতো যে মঞ্চটা, সেই মঞ্চটাকে নিয়ে যদি একজন নারী বাঁচতে পারে, তবে তথাকথিত সতীত্বের সংস্কার নিয়ে তার চিন্তা করবার কোনো কারণ নেই। তার কাছে তার প্রকৃত ধর্ম, তার সতীত্ব সবটাই ওই দেহধর্ম বা দেহধর্মের প্রেক্ষাপটে নয়, সবটাই তার ভালোবাসার ক্ষেত্র, তার মঞ্চের সঙ্গে তার প্রকৃত বিবাহ হয়েছে। সেই মঞ্চের সঙ্গে যদি সেই গাছছড়াটাকে বেঁধে সেটাকে যদি সে রক্ষা করতে পারে, তাহলে তার থেকে বড় আর বলে যেতে পারে তার জীবনে কিছু থাকতে পারে না। সেখানে ওই পতিতা রক্ষিতা এই শব্দগুলো দিয়ে, ঠুনকো কুসংস্কার, সতীত্বের সংস্কার দিয়ে কখনো ময়নার প্রতিভাকে খাটো করে দেওয়া, ময়নার মধ্যে যে অভিনেত্রী রূপে তার যে বলা যেতে পারে তার যে সত্তার বিকাশ এই বেণী মাধববাবুর শিক্ষাগুণেই তৈরি হয়েছে, সেটা যদি খাটো না হয়, তাহলে আর ওই আমাদের ঠুনকো সংস্কার দিয়ে কোনো কিছুকে বিচার করবার দরকার হয় না। এই যে একজন শিল্পীর কাছে তথাকথিত সতীত্বের সংস্কার, কুসংস্কার, এই সব কিছুর ঊর্ধ্বে যে তার শিল্পটা বড়, শিল্পী সত্তাটা বড়, তিনি নিজেও একজন শিল্পী এবং ময়নাকেও তিনি সেই শিল্পী করতে চান। তাই একজন শিল্পীর কাছে দেহ ধর্ম, দেহ সংস্কার নয়, তার কাছে বেঁচে থাকাটা হোক তার ভালোবাসার ক্ষেত্র, পুণ্যভূমি, তার পুণ্যক্ষেত্র, তার থিয়েটারকে নিয়ে। তাই তো তিনি বলেন এক জায়গায় প্রিয়নাথকে সামনে রেখেই কিছুটা, যেখানে আমরা দেখতে পাই যে প্রিয়নাথ বলছেন, তাই বলে মেয়েটা সতীত্বের বাজি রেখে পাশা খেলবেন? সতীত্ব, বেণী মাধব বলছেন, সতীত্ব সেটা একটা কুসংস্কার। যতই সাহেবী পোশাক পরো না কেন প্রিয়নাথ মল্লিক, আসলে তোমার মনটা পড়ে আছে হিন্দু আনির আস্থা করে। সতীত্ব ততীত্ব আমি মানি না। বীরকৃষ্ণ ওকে ছুঁলেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমন পবিত্র সোনারঙ্গ ওর নয়। একালে আর সীতা সাবিত্রীদের দরকার নেই। কলকাতার বাবুর দল ওদের ভিটে ছাড়া করেছেন। এই যে মেয়েকে ছুঁলেই যে তার সতীত্ব চলে যাবে, তার কোনো মানে নেই। সতীত্ব ততীত্বের সংস্কার তিনি মানেন না। থিয়েটারটাকে ভালোবাসেন, সেটাকে মানলেই তার জীবনে চলে। একজন শিল্পীর কাছে সেটাই তার জীবনের সংস্কার, সেটাই তার অহংকার, সেটাই তার সতীত্ব, সেটাই তার বেঁচে থাকার বলা যেতে পারে অহংকার। দেহধর্ম দিয়ে কিচ্ছু হয় না। ইংরেজি জানা সাহেব বাবু প্রিয়নাথ অনেক কিছু জানতে পারেন, কিন্তু তিনি এখনও কুপমণ্ডুকতার মধ্যে পড়ে আছেন। এই যে বেণী মাধবের এই সংলাপ কিন্তু একজন জাজ শিল্পীর সংলাপ। এই সংলাপ কিন্তু সমাজের প্রচলিত ধ্যান ধারণা কুসংস্কারের ঊর্ধ্বে বেণীবাবুর অন্তরটাকে একরকমভাবে আমাদের চিনিয়ে দেয়, যতই তাকে এই কাজের জন্য স্বার্থপর বলে মনে হোক। আর যে কথা বলছিলাম, একই সঙ্গে শিল্পী সত্তা, একই সঙ্গে পিতৃসত্তার মধ্যে অনেক ডাইনামিক রূপ আমরা কিন্তু এই বেণী মাধববাবুর মধ্যে পাই, এবং সব থেকে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে সবটাকেই চিনিয়ে দেয় কিন্তু এই তাঁর সংলাপের মধ্য দিয়েই কিন্তু আমরা বেণীবাবুকে চিনতে পারি। অন্যদিকে আমরা দেখব যে ম্যাথর মথুরের সংলাপ কেমন। আচ্ছা, ম্যাথর মথুরের সংলাপে আমরা আগে যাব, পরে যাচ্ছি। এর আগে আমরা যদি একটু বসুন্ধরা সংলাপের কথা বলি, বসুন্ধরা সংলাপের মধ্যে আমরা দেখতে পাবো যে বসুন্ধরা তার প্রত্যেকটি সংলাপের মধ্যেই আমরা দেখব যে একই সঙ্গে তিনি গ্রেট বেঙ্গল অপেরার সর্বময় কর্ত্রী, একটা পরিবারের গৃহিণীর মতো, তাকে রক্ষা করবার তিনি চেষ্টা করছেন। আবার অন্যদিকে ময়নাকে কাছে পেয়ে ময়নার মধ্য দিয়ে তিনি তার না পাওয়া জীবনের কষ্টগুলোকে ভুলতে চান, ময়নার সংসার হোক, এটাই তিনি চান। তাই তো তিনি বলেছিলেন যে ওদেরকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখেছিলাম,
একটা সেই বাসাটা আপনি ভেঙে দিলেন, কিংবা কখনো বলছেন মেয়েটাকে বেঁচে দিলেন বাবু। এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো একজন মায়ের কথা। সন্তানকে ঘিরে, সন্তানের প্রতি তার যে ভালোবাসা, ময়নাকে ঘিরে তার যে স্বপ্ন, সেই মেয়ে যখন অন্যের ঘরের রক্ষিতা হতে যায়, তখন তার হৃদয়ের যে কষ্টটা, মায়ের হৃদয়ের যে ব্যথাটা, বেদনাটা, সেই শাশ্বত মাতৃ হৃদয়ের অন্তরের কথাগুলো কিন্তু তার সংলাপের মধ্য দিয়ে বারবার ধরা পড়ে। ফলে বসুন্ধরাকে আমরা এইভাবেই পাই। বসুন্ধরার কিছুটা স্মৃতিচারণার প্রেক্ষাপটে তার রাজার যে গল্প, এক রাজা তাকে ভোগ করে শেষ পর্যন্ত বাসি ফুলের মতো ছুঁড়ে ফেলে দেয়, সমস্ত সংলাপ একই সঙ্গে নারীর কোমল হৃদয়টাকে চিনিয়ে দেয়, তার অন্তরের ব্যথা বেদনা, তার অন্তরের সুপ্ত যে যন্ত্রণার জায়গাটা, সেইগুলোকে উন্মোচন করে দেয়। একজন নারী তো আরেকজন নারীর কাছে প্রাণ খুলে কথা বলে, তার অন্তরের দুঃখগুলো, বেদনাগুলোকে প্রকাশ করে। সেই প্রকাশের মুহূর্তে নারী মনস্তত্ত্ব, নারী চিরন্তন চাওয়া পাওয়া, প্রত্যাশা ও প্রাপ্তির দ্বন্দ্বগুলো চমৎকারভাবে উৎপল দত্ত তুলে ধরেন। থিয়েটারের আবহেই শাশ্বত নারীর অন্তরের বেদনাকে আমরা বসুন্ধরার মধ্যে পাই। আবার একই সঙ্গে পাই থিয়েটারের অভিনেত্রী রূপে তার নিজস্ব জায়গাটিকে, যিনি সব কিছুর পরেও আবার অভিনয়ের মঞ্চে গিয়ে দাঁড়ান এবং যখন তিতুমিরের বেশে অভিনয় করতে শুরু করেন, সধবার একাদশীর নিমচাঁদ থেকে সরে গিয়ে আমাদের বেণীমাধববাবু, তখন তার পরিবর্তন লক্ষ্য করে তার পাশে সহযোগী রূপে দাঁড়িয়ে তার সংলাপ আউড়ে যাওয়া, সবটার মধ্য দিয়ে একজন থিয়েটারের যোগ্য অভিনেত্রী রূপে যার অন্তরের মধ্যে রয়েছে সুপ্ত প্রতিবাদী চেতনা, বিপ্লবী চেতনা, সেই জায়গাটাকে কিন্তু বারে বারে তার সংলাপ ধরিয়ে দেয়। তার প্রতিবাদী চেতনাও আমাদের কাছে গোপন থাকে না। তাই তো দেখা যায় যে আমাদের থিয়েটারটা, যে গ্রেট বেঙ্গল অপেরা, সেটাকে যখন ময়নার বিনিময়ে তার সত্যটা তিনি তুলে দিচ্ছেন বলা যেতে পারে এই বেণীমাধববাবুদের ওপর, তখন আর সেই দলে কোন ধরনের নাটক অভিনয় করা হবে, দেশাত্মবোধক অভিনয় করা হবে কি হবে না, এই নিয়ে যে বাবুর কোনো মতামত থাকতে পারে না, সেই জায়গাটাও কিন্তু তাকে সচেতন করিয়ে দেওয়ার, তাকে জানিয়ে দেওয়া, তাকে সেই ব্যাপারটাকে চিনিয়ে দেওয়া, এটাও কিন্তু একেবারে প্রতিবাদী ভাষাতেই প্রায় আমরা দেখতে পাবো বসুন্ধরার কণ্ঠে শোনা যায়। যেখানে দেখা যাবে যে যখন বীরকৃষ্ণদা বলেন হ্যাঁ তিতুমির সে নাটক হচ্ছে না, এই যে সবাইকে তিনি জানিয়ে দিচ্ছেন যে তিতুমির নাটক অভিনয় করা যাবে না, এতে ইংরেজ সরকারের বিরুদ্ধতা আছে, এই নাটক ইংরেজরা মেনে নেবে না, তখন কিন্তু দেখা যাবে যে আমাদের বসুন্ধরা বলেন আমরা কোন পালা গাইব না গাইব সেটা যে আর বাবুর হাতে নেই, এটা বাবু ভুলে যাচ্ছেন। এই যে কথাগুলো, কিংবা আমাদের জামাইবাবুর স্বভাবটা রয়ে গেছে নবাবের মতন, বুঝলেন ক্যাপ্টেন বাবু, কয়লা না ছাড়ে ময়লা। এই যে কয়লা না ছাড়ে ময়লা, এই ধরনের প্রবাদ বাক্যের ব্যবহার নারীর নিজস্ব সংলাপ ও ভাষাকেই যেন চিনিয়ে দেয় এবং একই সঙ্গে তার প্রতিবাদী কণ্ঠস্বরটাকেও স্পষ্টতা দেয়। থিয়েটারের জন্য যারা বাঁচে, থিয়েটারকে আঁকড়ে যারা বাঁচে, সেই থিয়েটারের জন্য যে কখনো কখনো প্রতিবাদ করতে হয়, সেইটাও কিন্তু চিনিয়ে দেয় এই বসুন্ধরার সংলাপ। অন্যদিকে পাশ্চাত্য শিক্ষা চিন্তায় আলোকিত প্রিয়নাথ মল্লিক বাবু, এই মানুষটি কিন্তু তার যে সংলাপ, এই প্রিয়নাথের সংলাপের মধ্যে কিন্তু আমরা বারবার যেটা পাবো সেটা হচ্ছে ইংরেজ সরকারের বিরুদ্ধতা। তার নাটক লেখার প্রতি একটা ভালোবাসা রয়েছে এবং সেই নাটকের মধ্য দিয়ে তিনি পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধতা করতে চান। তার কাছে ময়ূরবাহনের মতো নাটক কিংবা সধবার একাদশীর মতো নাটক অভিনয় করবার কোনো মানে নেই। দেশ যখন পরাধীন, তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে নাটক না অভিনয় করে, নাটকে নিছক জনমনোরঞ্জনের জন্য নাটক করা, টিকিট বিক্রির দিকে তাকে নাটক করা, এটাকে তিনি মেনে নিতে পারেন না। তাই তার সংলাপে বারবার দেখবো একটা প্রতিবাদের কণ্ঠস্বর, একটা ইয়ং বেঙ্গল হিসেবে তার যে প্রতিবাদ, তার যে ভাষা, সে ভাষার মধ্যে দেখতে পাবো প্রতি মুহূর্তে এই সমাজের নিয়ম কানুন, সেই সময়কার ব্যবসায়িক থিয়েটারের শুধুমাত্র টিকিট বিক্রির দিকে তাকে থিয়েটার করায় সব কিছুর প্রতি একটা চূড়ান্ত বিদ্রোহ, একটা বিপ্লব তার সংলাপে প্রতিবাদের ভাষা হয়ে ধরা পড়েছে। যেখানে দেখা যায় যে প্রিয়নাথ বলেন আই শ্যাল রাইট, আমি অমৃতবাজার পত্রিকায় পত্র লিখব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বক্তৃতা দেব, বলবো ব্রিটিশ জলদস্যুর অত্যাচারে যখন দেশ গোরস্থানে পরিণত, তখন বাবুগণ হিন্দুয়ানি, মদ, পতিতা, বুলবুলি ও ময়ূরবাহন নাটক লইয়া কালাতিপাত করিতেছেন, বসে দুহাতে মুখ গোজে, উফ ইট হ্যাথ মেড মি ম্যাড। এই যে জায়গাগুলো, এই সংলাপগুলো কিন্তু বারবার যেটা চিনে দেয় তার প্রতিবাদের ভাষা। এবং লক্ষণীয় যে তার সংলাপের মধ্যে সে ইংরেজি শিক্ষিত ইয়ং বেঙ্গল, ফলে তার সংলাপের মধ্যে বারবার যেটা আসছে তা হচ্ছে কথায় কথায় ইংরেজি শব্দের ব্যবহার।
এই গ্রেট বেঙ্গল অপেরার যিনি মালিক অর্থাৎ বীরকৃষ্ণ দাদের মতো অশিক্ষিত মানুষগুলো যারা শুধুমাত্র অর্থের জোরে বাবু হয়ে বসেছে, তাদের প্রতি তার যে ঘৃণার মানসিকতা সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। যেখানে ময়নাকে সে বলে ছায়ার মতন দূরে দাঁড়িয়ে, একটা অশিক্ষিত রুচিহীন ব্যাধিগ্রস্ত মুসুদ্দির শয্যায় গেলে কোথায় থাকবে তোমার স্বাধীনতা? এই যে অশিক্ষিত রুচিহীন ব্যাধিগ্রস্ত মুসুদ্দি বলে চিহ্নিত করা, অশিক্ষিত বলে চিহ্নিত করা, সে যে শিক্ষিত আর ওই বাবু সে যতই উপরে উঠে বসে থাক সে যে আসলে তার নখের চক্ষু নয়, এইটুকু কিন্তু সেই সম্পর্কিত তার যে সচেতনতার বোধ, এটা কিন্তু ইংরেজি শিক্ষিত প্রিয়নাথের কথার মধ্যে ধরা পড়ে। তার শিক্ষার অহংকার, অহংকার বললে ভুল হবে, যে কথা যে এই শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় যেখানে অর্থের জোরে বসে আছে উঁচু স্তরে আমাদের এই বীরকৃষ্ণদার মতো ক্যারেক্টাররা, চরিত্ররা, তাদের প্রতি তার যে ঘৃণ্য মানসিকতা, তাদের প্রতি তার যে ঘৃণা সুলভ মানসিকতা, তাদেরকে সে যে ভালো চোখে দেখে না, যতই তারা অর্থবান হোক, তাদের সম্পর্কে তার মনোভাব, ঘৃণার মনোভাবটা কিন্তু এখানে প্রকাশ পেয়ে যায়। আবার অন্যত্র আমরা দেখতে পাবো, সে বেণীমাধববাবুকে বলছে, বেণীমাধব যখন বলে আমাদের মতো বিক্রি পাবে না, এই শহরে হপ্তায় 4 পালা গা হচ্ছে শুধু এই বেঙ্গলে। এই যে আমাদের মতো বিক্রি পাবে না, এই শহরে হপ্তায় 4 পালা গাওনা হচ্ছে শুধু এই বেঙ্গলে, যে গাওনা হচ্ছে শুধু এই বেঙ্গলে হপ্তায় 4 পালা। অর্থাৎ যখন গ্রেট ন্যাশনাল থিয়েটার গজদানন্দ মতো যে নাটকে বলা যেতে পারে হাইকোর্টের উকিল জগদানন্দ বাবুকে নিয়ে ব্যঙ্গ করে প্রিন্স অফ ওয়েলসের ভারতে আগমন এবং তাকে সম্মান জানাতে গিয়ে নিজের বাড়িতে নিয়ে যাওয়া জগদানন্দ বাবুর সেই আচরণকে কেন্দ্র করে যখন বলা যেতে পারে এদেশীয় মানুষদের ইংরেজদের পদানত হয়ে থাকা, তাদের সেবা করা, দাস সুলভ মানসিকতা নিয়ে তাদের পদলেহন করে নিজেকে তুলে ধরবার চেষ্টা, তাকে ব্যঙ্গ করে যখন উপেন্দ্রনাথ দাস বলা যেতে পারে গজদানন্দ যুবরাজ বলে প্রহসন লেখেন, তখন সেই প্রহসন যে ইংরেজ সরকারের বিরোধী একটা নাটকের হিসাবে গ্রেট ন্যাশনাল থিয়েটার অভিনয় করছে এবং তাই নিয়ে এদিকে গ্রেট বেঙ্গল অপেরার কোনো মাথা ব্যথা নেই, তারা দিব্যি শতবার একাদশীর মতো নাটক অভিনয় করে সস্তা টিকিট বিক্রির দিকটাকে গুরুত্ব দিচ্ছে, তখন সেই ব্যাপারটাকে ব্যঙ্গ করে প্রিয়নাথ বলে বিক্রি ওই বীরকৃষ্ণের তাবেদারি করে মনটাকে বানিয়ার মতো ছোট করে ফেলেছেন। শুধু বিক্রিটাই দেখলেন, ব্রিটিশ শাসক আর তার নেটিভ মোসাহেবদের মুখে কত বড় জুতো মারতে যাচ্ছে বোঝেন না? এই যে বিক্রি, অর্থাৎ তুমি শুধু টিকিট বিক্রিটা দেখছো, ওই বীরকৃষ্ণের তাবেদারি করে মনটাকে বানিয়ার মতন ছোট করে ফেলেছেন। এই যে বীরকৃষ্ণের তাবেদারি করা, তাদের দাস হয়ে কাজ করা, এই বিরুদ্ধে তার যে অন্তরের প্রতিবাদ, সেগুলো কিন্তু প্রিয়নাথের এই ধরনের সংলাপের মধ্যে কিন্তু আমরা ভাষা পেতে দেখি। ফলে প্রিয়নাথের সংলাপ কিন্তু প্রিয়নাথের চরিত্রের যে প্রতিবাদী সত্তা, প্রতিবাদী দিক, সেটাকেই কিন্তু প্রকাশ করে দেয়। এই যে সংলাপগুলো, এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে এই সংলাপগুলো কিন্তু প্রত্যেকটাই, এই যে প্রিয়নাথের সঙ্গে বেণীবাবুর সংলাপ, এই ধরনের সংলাপগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা চমৎকার নাট্যদ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করছে। প্রিয়নাথের সঙ্গে বেণীমাধবের এই সংলাপের মধ্যে দিয়ে একটা নাট্যদ্বন্দ্ব তৈরি হচ্ছে। প্রিয়নাথ একরকম চাইছেন, বেণীমাধব বাবু আরেক রকম চাইছেন। তাদের যে চাওয়া পাওয়ার দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা কিন্তু চমৎকারভাবে নাট্য মুহূর্ত তৈরি করছে, নাট্যদ্বন্দ্ব পরিস্ফুট হচ্ছে, এবং সবটাই হচ্ছে কিসের ভিত্তিতে না, সংলাপের ভিত্তিতে। আবার যদি মথুরের সংলাপের কথা বলি, তাহলে দেখা যাবে যে একজন অশিক্ষিত ম্যাথর, অর্থাৎ ম্যাথরের কাজ করা মথুর যে অশিক্ষিত, তার সংলাপের মধ্য দিয়েই কিন্তু তার চরিত্র বৈশিষ্ট্য, তার জাত, তার অবস্থান, তার শিক্ষা সবটাই কিন্তু ধরা পড়ে। যেখানে আমরা দেখতে পাবো যে যখন আমাদের বেণীবাবু তাকে জিজ্ঞাসা করেন যে তুমি নাটক দেখো কি না, তখন সে পরিষ্কার বলে আমি তো কলকাতার তলায় থাকি। এই যে কলকাতার তলায় থাকে, এই যে জায়গাগুলো, আমি কলকাতার তলায় থাকি, অর্থাৎ নিজের শ্রেণী অবস্থান সম্পর্কিত তার যে, সে শুধু কলকাতার তলায় থাকে না, সামাজিক দিক থেকেও, শিক্ষা, জাতপাত, অর্থ, সব দিক থেকেই যে সে কলকাতার তলায় থাকে, এই সংলাপটা কিন্তু সেই ব্যঞ্জনাকেও কিন্তু একই সঙ্গে বহন করে। শ্রেণীবিভক্ত কলকাতার পরিসরটাকে, শ্রেণীবিভক্ত কলকাতার সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত দ্বন্দ্বটাকে চিনিয়ে দেয়। আবার আমরা দেখতে পাবো যে সে যখন বলে যে তাকে জিজ্ঞাসা করা হয় যে
আমাদের গ্রেট বেঙ্গল অপেরা যে ময়ূরবাহনের মতো নাটক অভিনয় করতে চলেছে, সেই ধরনের নাটক কি ম্যাথর দেখবে? ম্যাথর পরিষ্কার জানায়, কেন দেখব? বেল পাগলে কাকের কি? বাবুরা রোয়াবি করবেন, বাজারের কসবি নিয়ে হলাহলি গলাগলি করবেন, আর এমন সব ভাষা বলবেন যে আমরা বুঝি না। তার চেয়ে বাইজির খ্যামটা ভালো, আমাদের বস্তির রামলীলা ভালো। এই যে ময়ূর নাটকটা কি বলছেন, এটা কি নিয়ে লেখা? ম্যাথর মথুরের এই সংলাপ কিন্তু চমৎকারভাবে তার শ্রেণী অবস্থানটাকে চিনিয়ে দেয়। বেল পাগলে কাকের কি, এই ধরনের প্রবাদ বাক্য তার সংলাপের মধ্যে খুব চমৎকারভাবে তার শ্রেণী অবস্থান, তার বলা যেতে পারে তার পরিচয়, তার পরিসর সবটাকে যেন খুব চমৎকারভাবে চিনিয়ে দেয়। বলা যেতে পারে যে সেদিনের যারা বলে মানে যারা খেটে খাওয়া মানুষ, তাদের জীবনের সঙ্গে সম্পর্কহীন যে থিয়েটার চর্চা, যে অভিনয়, তার কোনো সার্থকতা তাদের কাছে নেই। থিয়েটারের সঙ্গে সেদিনের সাধারণ খেটে খাওয়া মানুষের যে খুব একটা যোগাযোগ ছিল না, ম্যাথর মথুরের এই সংলাপ কিন্তু সেই জায়গাটাকে তুলে ধরে। বেল পাগলে কাকের কি এই প্রবাদ বাক্য কিন্তু চমৎকারভাবে সেই জায়গাটাকে চিনিয়ে দেয় যে সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে সেদিনের থিয়েটারে যে খুব একটা যোগাযোগ ছিল না, থিয়েটারকে তারা যে খুব ভালো চোখে দেখতো না। এই যে সে বলছে বাবুরা রোয়াবি করবেন, বাজারের কোষবি নিয়ে হলাহলি গলাগলি করবেন, আর এমন সব ভাষা বলবেন যে আমরা বুঝি না। এই যে পতিতাদের নিয়ে অভিনয় করবার যে ব্যাপারটা থিয়েটারের, সেই থিয়েটারের সেই যে পতিতা নিয়ে নাট্যচর্চা অভিনয় করার ব্যাপারটা যে সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখতো না, সেই জায়গাটাকে কিন্তু চিনিয়ে দিচ্ছে ম্যাথর মথুরের এই সংলাপ। অর্থাৎ ম্যাথর মথুরের এই সংলাপ একদিকে যেমন তার শ্রেণী অবস্থানটাকে চিহ্নিত করে, শ্রেণী অবস্থান অনুযায়ী তার ভাষাটাকে নির্দিষ্ট করে দেয়, তার অশিক্ষিত ম্যাথর সে, ফলে তার মুখে এই ধরনের সংলাপই হয়তো মানায়। আবার একই সঙ্গে এই সংলাপের মধ্য দিয়ে একই সঙ্গে উৎপল দত্ত যেন সেদিনের সমাজ ব্যবস্থাটাকেও আমাদের কাছে চিনিয়ে দেয়। সংলাপ যে শুধু একটি চরিত্রকে তুলে ধরে না, সংলাপের মধ্যে দিয়ে যে অনেকটা তথ্য থাকে, বিশেষত উৎপল দত্তের নাটকে এই তথ্য নির্ভরতা, বিশেষত টিনের তলোয়ারের মতো নাটকে 19 শতকে শহর কলকাতার যে চালচিত্রটাকে উৎপল দত্ত তুলে ধরতে চাইছেন, এই সংলাপ কিন্তু সেই তথ্যটাকেও একই সঙ্গে সরবরাহ করছে। অন্যদিকে ময়নার সংলাপের দিকে যদি তাকাই, দেখা যাবে যে সবজি ফেরিওয়ালি ময়না, তাকে থিয়েটারে যোগ দেবার জন্য ডাক দেন আমাদের বেণীমাধববাবু। থিয়েটারে আসার পর সকলের সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে উপস্থিত থাকেন মালিক বীরকৃষ্ণ দা পর্যন্ত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো সকলের উপস্থিতিতে ময়নার কিছু সংলাপ কিন্তু তার সবজি ফেরিওয়ালি রূপে তার যে সংলাপ, তা কিন্তু তার চরিত্র বৈশিষ্ট্য, তার শ্রেণী অবস্থানটাকে খুব চমৎকার চিহ্নিত করে। যেখানে কখনো সে বলে, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে শিবরাত্রি সলতের মতন জ্বলতে থাকবো না, এই সংলাপ একান্তভাবে এক গ্রাম্য নারীর নিজস্ব ভাষা ভঙ্গিকে প্রকাশ করে। এই যে সম্বোধন থাকবো লা, এই সম্বোধন নারীর একান্ত নিজস্ব সম্বোধন গ্রাম্য নারীর একান্ত নিজস্ব ভাষা ভঙ্গিকে তুলে ধরে। কিংবা অন্যত্র আমরা দেখতে পাবো যে সে সবজি ফেরিওয়ালি, গ্রামের অশিক্ষিত নারী, তার উচ্চারণের যে অনেক দোষ আছে, সেই তাকে উচ্চারণ দোষ দূর করে তাকে অভিনয় শিক্ষা দিতে চাইছেন, তাকে শুদ্ধ উচ্চারণ শেখাচ্ছেন আমাদের বেণীবাবু। এবং তখন আমরা দেখতে পাবো যে বেণীমাধববাবু যখন তাকে সংলাপের পাঠ দিয়ে তাকে বলতে বলে যে সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি, তখন সে বলে সখী কত অঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। এই যে রঙ্গকে সে অঙ্গ উচ্চারণ করে, তার উচ্চারণের যে অশুদ্ধতা, এটা গ্রাম্য অশিক্ষিত এক নারীর একান্ত নিজস্ব ভাষা ভঙ্গি বললে ভুল হয় না। আবার এই ময়নারও কিছু অন্য সংলাপের দিকেও আমরা যদি তাকাই, সেখানেও দেখতে পাবো কেমন করে তার অন্তরের চাপা কান্না, প্রতিবাদ সবটাই একরকমভাবে প্রকাশ পাচ্ছে। সে থিয়েটারে এসেছিল সম্মান নিয়ে বাঁচতে, সে ফেরিওয়ালি হিসেবে কাজ করেছে কিন্তু দেহ বিক্রি করেনি, কিন্তু আজ থিয়েটারে এসে তাকে বীরকৃষ্ণদার রক্ষিতা হতে হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার বলা যেতে পারে একজন নারীর কাছে তো তার সতীত্বের থেকে বড় কিছু হয় না। হয়তো শেষ পর্যন্ত থিয়েটারকে ভালোবেসে থিয়েটার ছেড়ে তার পক্ষে অন্যত্র যাওয়া সম্ভব নয়, সে কথাও প্রিয়নাথকে সে জানিয়েছে। কিন্তু তবু তার অন্তরের যে চাপা কান্নাটা, যে বেদনাটা, যে রক্তক্ষরণটা, সেটা কিন্তু একই সঙ্গে একটা প্রতিবাদের ভাষা হয়েই একরকমভাবে প্রকাশ পেয়েছে যেন বেণীমাধববাবুর কাছে, যেখানে তাকে বলতে শোনা যায়, ভিখিরি যখন ছিলাম তখন তরকারি বেচে পেট চালাতাম, এখন এমন ভদ্রমহিলা বানিয়েছো বাবু যে বেশ্যাবৃত্তি ছাড়ার পথ নেই। কেন তুলে এনেছিলে রাস্তা থেকে? জবাব দাও, কেন রাস্তা থেকে তুলে এনে আমায় এ অপমান করলে? এই যে মান অপমানের বোধ, সবজি ফেরিওয়ালি হলেও তার যে একটা অপমান বোধ আছে, সে যে আত্মসম্মানটুকু নিয়েই বাঁচতে চায়, অথচ সেই আত্মসম্মান নিয়ে থিয়েটারে এসে সেই আত্মসম্মান শেষ পর্যন্ত তাকে বিকিয়ে দিতে হলো ওই ধনী মুসুদ্দি বীরকৃষ্ণদার কাছে।
সেই অপমান বোধ, সেই আত্মবিশ্লেষণ, সেটুকু কিন্তু এই সংলাপের মধ্যে চমৎকারভাবে ধরা পড়ে। যে সবজি ফেরিওয়ালি হলেও আত্মসম্মান নিয়ে বাঁচতে চাওয়া একজন নারীর যে বলা যেতে পারে নিজস্ব সতীত্বের সংস্কার, তার নিজস্ব সতীত্ব কেন বলবো, আমরা বলবো নারীত্বের সংস্কার, সেই নারীত্বের বোধ, সেই তার অপমান থেকে তার যে গর্জে ওঠা একরকমভাবে, তার একরকমভাবে কোনো অন্য রকম কোনো প্রতিবাদের দরকার নেই, এক ধরনের শান্ত মেজাজেই খুব চমৎকারভাবে সুন্দরভাবে বলেও যে বিষয়টাকে কত চমৎকারভাবে একটা প্রতিবাদের ভাষায় পৌঁছে দেওয়া যায় একটা সংলাপকে, সেটাই কিন্তু এই ধরনের সংলাপের মধ্য দিয়ে তুলে ধরেছেন উৎপল দত্ত। অন্যদিকে মালিক বীরকৃষ্ণদার চরিত্র, সেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে তাঁর চরিত্রের মধ্যে অর্থের একটা জোর রয়েছে, অর্থের গরম রয়েছে, অর্থের জোরে তিনি সব কিছুই কিনে নিতে চান। তাই তো আমরা দেখতে পাবো যে তিনি তার যে একটা সংলাপ যদি আমরা একটু ধার নিই, যেখানে তাকে বলতে শোনা যায়, ইস এদিকে আমি ওকে রাখবো ভাবছিলাম, ধোপাপুকুর লেনের বাড়িটা তো খালিই পড়ে আছে, ওকে ওইখানে রাখবো ভাবছিলাম। আমার মোটে 3 জন আর আত্মীয় পরিজনরা বলছিল আমার এখন যা প্রতিষ্ঠা তাতে মোটে 3 জন রক্ষিতায় মান থাকে না, আরও আনিস দাও। তাহলে কি বলেন, কি হবে ক্যাপ্টেনবাবু, তাহলে কি হবে ক্যাপ্টেনবাবু? এই যে আমার মোটে 3 জন আর, এই যে রক্ষিতা রাখাটা সেদিনের বাবুদের কাছে একটা বলা যেতে পারে নিজস্ব একটা ক্ষমতা, নিজস্ব একটা বলা যেতে পারে তাদের প্রতিপত্তি দেখানোর একটা উপায় হয়ে উঠেছিল। অর্থের জোরে সেদিনের বাবুরা যে মেয়েদেরকে রক্ষিতা রাখতেন, সেই বাবু কালচারি ব্যবস্থাটাকে কিন্তু এখানে বীরকৃষ্ণদাস সংলাপের মধ্য দিয়ে তার যে রুচিহীনতা, তার চরিত্রের স্খলন, সেই জায়গাগুলোকে যেন উন্মোচন করে দেয়। আবার তিনি অর্থের জোরে সবটুকু জয় করতে পারেন ঠিকই, কিন্তু তার যে শিক্ষা দীক্ষা নেই, পেটে বিদ্যে নেই, সেই বলা যেতে পারে তার অশিক্ষিত, তার সেই সত্তাটা, নিরক্ষর হিসেবে তার যে বোধবুদ্ধিহীনতা, কাণ্ডজ্ঞানহীনতা, সেই ধরনের কিছু সংলাপও কিন্তু উৎপল দত্ত রেখেছেন, যার মধ্য দিয়ে তার চরিত্রটাকে আরও স্পষ্টতা দিচ্ছেন যে একজন অশিক্ষিত মানুষ অর্থের জোরে ক্ষমতায় বসলে তার থেকে আমরা কতটুকুই বা আশা করতে পারি। ফলে সেই অশিক্ষিত মানুষটার যে কথাবার্তার মধ্যে যে বলা যেতে পারে তার যে নির্বোধ সত্তাটাকে সে প্রকাশ করছে, সেই জায়গাটাও কিন্তু তার সংলাপে ধরা পড়ে, যেখানে দেখা যায় যে তিনি তার দলের জন্য একজন ভালো নাটককার রাখতে চাইছেন এবং তখন তিনি বঙ্কিমবাবুকেই রাখবার কথা ভাবছেন। এবং সেই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে বীরকৃষ্ণদা বলছে, না সেসব নয়, ওই গপ্পই আছে, গোবিন্দ নামে একটা লোক একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেলছিল, তারপর জলত, ও কৃষ্ণকান্তের উইল? বীরকৃষ্ণ, হ্যাঁ সেটা কার লেখা? ঋষি বঙ্কিমচন্দ্র। বীরকৃষ্ণদা, সে কত নেবে মনে হয়? উনি হরকৃষ্ণ তখন বলছেন, উনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন। এই যে হর বলছে উনি বঙ্কিমকে মাইনে করে রাখবেন, তখন বেণীমাধব বলছেন, দেখবেন লোকটা আবার ডেপুটি ম্যাজিস্ট্রেটও গুলি টুলি না করে বসে। এই যে সংলাপগুলো, যেখানে আমরা দেখতে পাবো যে বীরকৃষ্ণদা তার অর্থের জোরে বঙ্কিমচন্দ্রকে দিয়ে তিনি নাটক লেখাতে চাইছেন, তার দলে মাইনে করা নাটককার রাখতে চাইছেন। এই সংলাপগুলো কিন্তু তার নির্বোধ, অশিক্ষিত একজন মূর্খ বেনে বা মুসুদ্দির চরিত্রটাকে আমাদের কাছে উন্মোচন করে দেয়। এবং পাশাপাশি উৎপল দত্ত তার এই ধরনের প্রতিবাদী নাটকের মধ্যে যে কেমন করে প্রেক্ষাপট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী ছোট ছোট সংলাপের মধ্য দিয়ে চমৎকার হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি করেন, সেই হাস্যরসের ধারাটাও কিন্তু এখানে ধরা পড়ে। অবশ্য এই হাস্যরস নিছক ফান বা কৌতুকের হাসি বললে ভুল হবে, এর মধ্যে কিন্তু প্রচ্ছন্ন ব্যঙ্গের খোঁচা আছে। বীরকৃষ্ণদাকে উদ্দেশ্য করে যখন বেণীমাধব বলেন, দেখবেন লোকটা আবার ডেপুটি ম্যাজিস্ট্রেটও গুলি টুলি না করে বসে, এর মধ্য দিয়ে নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ একজন বেনিয়ার প্রতি, মুসুদ্দির প্রতি, মালিক বীরকৃষ্ণদার প্রতি বেণীমাধবের প্রচ্ছন্ন ব্যঙ্গের খোঁচাটুকু কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। ফলে এই ধরনের সংলাপ একই সঙ্গে হাস্যরসাত্মক পরিস্থিতিও তৈরি করে। নাটকের মধ্যে হাসি থাকতেই পারে এবং সেই হাসির মূল উৎস চরিত্রের অঙ্গভঙ্গি নিছক নয়, অঙ্গভঙ্গি দিয়েও হাসি তৈরি করা যায়, কিন্তু সংলাপের মধ্য দিয়ে যে সে হাসি সার্থকভাবে পরিস্ফুট হতে পারে, টিনের তলা নাটকের অনেক সংলাপের মধ্যেই কিন্তু সেই জায়গাটা উঠে আসে। যেমন এক জায়গায় আমরা দেখতে পাই যে বেণীমাধববাবু যখন নিজের সম্পর্কে বলেন যে প্রিয়নাথ আছেন, বসুন্ধরা আছেন, তাদের সামনেই বলেন, দেখো বাবু, আমি বাংলা খাই 13 বছর বয়স থেকে, গাঁজা 14 থেকে, চরস আর আফিম 16 থেকে। দর্জির কাছে জামা পরতে গেলে সে বাংলার গ্যারিককে চিনে ফেলে, বলে পকেট কোন সাইজ করব, পাইট না হাফ পাইট। আজ পর্যন্ত আমি যা টেনেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুলার ভেলা ভাসাতে পারতেন।
এই যে প্রিয়নাথ সম্পর্কে বলছেন, আজ পর্যন্ত আমি যা টেনেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুলার ভেলা ভাসাতে পারতেন। এই যে এত মদ খেয়েছেন যে সেই মদে তার গর্ভধারিণী ভেলানি ভেসে যেতে পারেন বেহুলার মতো, এগুলো নিঃসন্দেহেই খুব চমৎকার হাসি বা কৌতুকের পরিসর তৈরি করে এবং বেণীমাধববাবুর রসবোধ জায়গাটাকেও কিন্তু আমাদের কাছে স্পষ্টতা দেয়। ফলে টিনের তলোয়ার নাটকের সংলাপ শুধু প্রতিবাদের ভাষা নয়, তা নাট্যদ্বন্দ্ব, নাট্য পরিস্থিতি তৈরি করেছে, চরিত্রের অন্তর্নিহিত সত্তাটাকে উন্মোচন করে দিয়েছে, আবার হাস্যরসের উপযুক্ত পরিস্থিতিগুলোকেও তৈরি করেছে। সব মিলিয়ে টিনের তলোয়ার নাটকের সংলাপ চমৎকার। উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের সংলাপ নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।